বৈশাখের তপ্ত দহন শেষে ভিজল রাজধানীবাসীর মন। বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি, রাস্তায় এসে শরীর জুড়িয়ে নেন অনেকেই। যে গরম ছিল এতদিন, সেই গরমের পর এই বৃষ্টি আসলেই খুবই প্রশান্তিদায়ক। তীব্র গরমে খুব অস্বস্তি ফিল করতেছিল, ফাইনালি বৃষ্টি হলো, এখন শান্তির একটা আবহাওয়া বইতেছে। আবহাওয়া নির্ভর বিদ্যুৎ ব্যবস্থায় গরমে বাড়ে লোডশেডিং, বিভ্রাট। বৃষ্টি হলেই বদলায় পরিস্থিতি। সঞ্চালন লাইনের সীমাবদ্ধতার উপর দায় চাপাচ্ছেন প্রতিমন্ত্রী। অনেক গরম, বাচ্চারা লেখাপড়া করতে পারে না, ঘুমাইতে পারে না। যে লেভেলে আমাদের ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো তো রয়েছে, সেই লেভেলে পিসিসিবি তৈরি হয়। আমাদের পিসিসিবি ট্রান্সমিশন লাইন হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায়, কিছু কিছু পকেট জায়গাতে কিন্তু সেই লেভেলটা এখনো তৈরি হয়নি। উপজেলা নির্বাচনে হস্তক্ষেপ করতে এমপিদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী। দলকে কক্ষিগত নয়, সবাইকে সুযোগ করে দেওয়ার নির্দেশ। কর্মীদেরও মূল্যায়ন করা উচিত এবং সেখানে সব কিছু নিজেরাই নিয়ে নেব, একটা আর আমাদের নেতাকর্মীদের জন্য কিছু রাখবো না, এটা তো হয় না। উপজেলায় অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর বিএনপি। তৃণমূলের দুর্বল হবে দল, অভিমত রাজনৈতিক বিশ্লেষকের। দীর্ঘমেয়াদে ঐক্য প্রতিষ্ঠা হবে বলছেন নেতারা। তারা দলের আদর্শে বিশ্বাস করে না, দলের নীতিতে বিশ্বাস করে না, সেই জন্যই তাদেরকে বহিষ্কার করা হচ্ছে। সুতরাং এখানে কোন্দলের কোনো প্রশ্নই আসে না। কাল থেকে বাড়ছে ট্রেনের ভাড়া। যাত্রীরা অযৌক্তিক বললেও ভিন্নমত কর্তৃপক্ষের। রেয়াতি সুবিধা বহাল রাখার পক্ষে যোগাযোগ বিশেষজ্ঞরা। বাজারে নৈরাজ্য, সরকার ঘোষিত দামের প্রতিফলন নেই কোথাও। নিয়ন্ত্রণহীন হাওর অঞ্চলের বৃহৎ ধানের মোকাম আশুগঞ্জ। পুলিশি তাণ্ডবের পর থমথমে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার পরিবেশ। অন্যান্য স্থানে অব্যাহত রয়েছে বিক্ষোভ বিশৃঙ্খলা। সহ্য করা হবে না হুঁশিয়ারি বাইডেনের। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। দীর্ঘ প্রতীক্ষার পর স্বস্তির বৃষ্টি। বৃহস্পতিবার রাতে কাঙ্ক্ষিত বর্ষণে কমে আসে পুরো ঢাকার তাপমাত্রা। এর ফলে দীর্ঘদিন পরে অস্বাভাবিক গরম থেকে রেহাই পেয়েছে রাজধানীবাসী। বহু প্রতীক্ষিত সেই বৃষ্টিতে ভিজে উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা গেছে অনেককে। বৃষ্টির আহ্বান উপেক্ষা করতে পারেননি এই তিন বন্ধু। বাসার ছাদ থেকে ভিজে ভিজে শেষমেশ নেমে এসেছেন রাস্তায়। হাতিরঝিলে নেচে গেয়ে তাদের এই বৃষ্টি বিলাস। খুব করে চাইতেছিলাম বৃষ্টি হোক, তো বৃষ্টি যখন হলো কল দিলাম যে দোস্ত বেরোবি, চল বৃষ্টি দেখবি। বৃষ্টির জন্য সকাল থেকে অপেক্ষা করতেছি, বৃষ্টি হওয়ার কথা। আবার নিউজ আসছে বিকেলে বৃষ্টি হবে, হলো না। পরে যখন 12টার পরে বাতাস ছেড়ে বৃষ্টিটা হলো, খুব মজা লাগতেছে। যে গরম ছিল এতদিন, সেই গরমের পর এই বৃষ্টি আসলেই খুবই প্রশান্তিদায়ক। বৃহস্পতিবার রাতে আকাশ ফেটে আসে বৃষ্টি। রাত গভীর হওয়ার সাথে সাথে বাড়ে মেঘের গর্জন আর বৃষ্টির মাত্রা। থেমে থেমে হলেও নগরীর প্রায় সমস্ত এলাকার মানুষ পান শীতলতার ছোঁয়া। আল্লাহর রহমতের বৃষ্টি। আল্লাহ আসলে মানুষকে, বান্দাকে খুব ভালোবাসে দেখা বৃষ্টি যখন প্রয়োজন তখনই সৃষ্টি করছে। জনজীবনের যে অবস্থা ছিল, অনেক ইস্তেস্কার নামাজ করছে মানুষজন। তো এখন এই যে এতদিনের কাঙ্ক্ষিত যে বৃষ্টিটা আজকে অবশেষে দেখতে পাচ্ছি। আরাধ্য বৃষ্টির দেখা পেয়ে আনন্দে আত্মহারা প্রায় সবাই। দাবদাহ থেকে মুক্তি মেলায় উচ্ছ্বাস তাদের কণ্ঠে। বৃষ্টি বলে অ্যাকচুয়ালি ভালো লাগতেছে। এতদিন মানুষ গরমে, তীব্র গরমে খুব অস্বস্তি ফিল করতেছিল, ফাইনালি বৃষ্টি হলো, এখন শান্তির একটা আবহাওয়া বইতেছে। রাত 3টায় নগরীতে 10 মিলিমিটার বৃষ্টিপাতের তথ্য রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি বেড়ে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে তারা। থেমেছে বৃষ্টি, তবে রেখে গেছে প্রশান্তির হাওয়া, যে হাওয়ার অপেক্ষা করছিল বহুদিন ধরে তপ্ত রোদে পুড়তে থাকা নগরবাসী। এই আনন্দ প্রার্থনা কবুলের আনন্দের মতোই। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এখনও অনেকটাই আবহাওয়া নির্ভর।
অর্থাৎ গরম বেশি হলে লোডশেডিং বাড়বে আর বৃষ্টি হলে কমবে। উৎপাদনের নতুন নতুন রেকর্ড হলেও তা বিতরণের সঞ্চালনের জটিলতা কাটেনি। ফলাফল তীব্র দাবদাহের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। ঢাকা সহ বড় শহরগুলোর পরিস্থিতি সহনীয় হলেও গ্রামগঞ্জে মানুষের ভোগান্তি চরমে। তীব্র দাবদাহ দেশ জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়েছে আগের সব রেকর্ড। গরমে বিপর্যস্ত মানুষের ভোগান্তি তাই চরমে। এমন বিরূপ আবহাওয়ায় সবচেয়ে জরুরি বিদ্যুৎ। গরম বাড়ার সাথে সাথে বেড়েছে বিদ্যুতের চাহিদাও। পিডিবির হিসেবে এবছর গ্রীষ্মে সর্বোচ্চ চাহিদা হবে 17,500 মেগাওয়াট। এরই মধ্যে 16,400 মেগাওয়াট উৎপাদনের রেকর্ড গড়েছে বিদ্যুৎ বিভাগ। সেই হিসেবে দিনে 1,000 মেগাওয়াটের মতো লোডশেডিং হওয়ার কথা। যদিও বাস্তবতা ভিন্ন। বৃহত্তর ময়মনসিংহ, কুমিল্লা, রংপুর সহ পল্লী বিদ্যুতের বেশিরভাগ এলাকায় বেড়েই চলেছে লোডশেডিং। ভুক্তভোগীদের দাবি 4 থেকে 8 ঘন্টা পর্যন্ত দিনে বিদ্যুৎ থাকে না গ্রামেগঞ্জে। জায়গা ফুটফুট করে আবার ফুটফুট করে লাশা ডন্ডির জায়গা সারা দিনে বিছনি হাতত নিয়ে থাকি। অনেক গরম, বাচ্চারা লেখাপড়া করতে পারে না, ঘুমাইতে পারে না। আমাদের সামনে এইচএসসি পরীক্ষা, আমরা রাতের বেলাও পড়তে পারতেছি না, দিনের বেলা গরমের জন্য ঘরে থাকতে পারতেছি না। কারেন্ট না থাকার কারণে দোকানে কাস্টমারও আসে না। আমরাও আপনার শরীর নিয়ে মনে করেন কোথাও মনে করেন যাই বাড়িতে পারতেছি না। কারেন্ট যদিও থাকে, ভোল্টেজ মোটেই নাই। ভোল্টেজ না থাকার কারণে আমাদের সেচের গুলো নষ্ট হইতেছে। চাহিদা বেড়ে যাওয়ায় যে এই সংকট তা স্বীকারও করেছে পল্লী বিদ্যুতের দায়িত্বশীলরা। বলছেন চাহিদা মতো তাদের বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না পিডিবি। তীব্র দাবদাহ না থাকে তখন আমার 110 মেগাওয়াট 100 মেগাওয়াট 90 মেগাওয়াট এর মধ্যে থাকে, তখন লোডশেডটা খুব কম থাকে না বললেও চলে। আর এখন তীব্র দাবদাহে সেই লোডটা আমার 100 থেকে বেড়ে গেছে প্রায় 150, 52, 53। যার পরে অতিরিক্ত দরকারের লোড বেড়ে যাওয়াতে একটু লোড ক্রাইসিস হচ্ছে। আমার 15-20 মেগাওয়াট লোডশেড হচ্ছে 6টা উপজেলা মিলে। গত 1.5 দশকে বিদ্যুৎ উৎপাদন কয়েক গুণ বাড়লেও তার সাথে তাল মিলিয়ে হয়নি সঞ্চালন লাইনের কাজ। ফলে উৎপাদিত বিদ্যুতের পুরোটা সরবরাহ করা যায় না সব সময়। আমরা তো চাবো লোডশেড মুক্ত রাখতে। আমি তো বললাম পাওয়ার প্ল্যান্ট তৈরি, ওই লেভেল পর্যন্ত ট্রান্সমিশন লাইনও তৈরি আছে, 18,000 পর্যন্ত দেওয়া। আমার মেইন সমস্যা হলো যে পাওয়ার প্ল্যান্টগুলি চালু রাখ, তাদের ফাইন্যান্স সাপোর্ট দেওয়া। যে লেভেলে আমাদের ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো তো রয়েছে সেই লেভেলে পিসিসিবি তৈরি হয়। এখন যখন হিট রেট বাড়তেছে, এখন আমাদের পিসিসিবি ট্রান্সমিশন লাইন হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু পকেট জায়গাতে কিন্তু সেই লেভেলটা এখনো তৈরি হয়। সেগুলো আমাদের যত দ্রুত সম্ভব আমাদের করতে হবে। এমন অবস্থায় ভুক্তভোগী মানুষের মতো কখন বৃষ্টি হবে, গরম কমবে, তখন লোডশেডিংও থাকবে না সেই আশায় বিদ্যুৎ বিভাগও। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। লোডশেডিংয়ের মাত্রা শহরের চেয়ে গ্রাম অঞ্চলে বেশি, এর প্রভাবও বহুমুখী। চট্টগ্রামে 15 উপজেলার বেশিরভাগ গ্রামে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। প্রচণ্ড দাবদাহের মধ্যে লোডশেডিংয়ে হাঁসফাঁস জনজীবন, ব্যাহত হচ্ছে দৈনন্দিন কর্মকাণ্ড। পানি সংকট আর রোগবালাই তো রয়েছেই, শিক্ষার্থীদের পড়ালেখা চলছে কুপি জ্বালিয়ে। কর্ণফুলী নদীর ওপারে বোয়ালখালী উপজেলার আকুবদণ্ডী গ্রাম। বিকাল 3টায়ও গনগনে সূর্যের তাপ। প্রচণ্ড গরমে একটু শীতল হাওয়ার আশায় এরা আশ্রয় নিয়েছে গাছের ছায়ায়। চলমান তীব্র দাবদাহের মধ্যে এটি এই গ্রামের নিয়মিত চিত্র। স্থানীয়দের দাবি সারা দিনে অন্তত 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না। ঘরে ঘরে ভরসা এখন হাত পাখা। আমি দিয়ে গরম কোনেরি কারণ না পারে আর ঠিকভাবে, তারপরে লাতি হলে কারণ একদম না থাকে উঠে যাবে মাই ফল মাত্র। কারণ সারাদিনে 2 ঘন্টা থাকতেন, সারাদিনে 10 মিনিট টাচ করে লই যায়, 10 মিনিট টাচ করে লই যায়। পুরা দিনে আপনার 2 ঘন্টা থাকে আর কি। দেখছেন আমার এই কি অবস্থা, এখানে প্রচণ্ড গরম। এখানে কারণ মনে করেন যদি 8 ঘন্টা দেয় 3 ঘন্টা আসে না, এইভাবে চলতেছে। লেখাপড়া বিভিন্ন নামাজে কালামে বিভিন্ন এই জামিলে। শুধু বোয়ালখালী নয়, চট্টগ্রামের 15 উপজেলার সব গ্রামে একই চিত্র। ঘন্টায় ঘন্টায় অসহনীয় লোডশেডিং। ঘরে জ্বলছে না আলো, বন্ধ পাখা। দিনে রাতে বড় একটা সময় বিদ্যুৎবিহীন গ্রামাঞ্চলের মানুষ।
শহরের চেয়ে লোডশেডিংয়ের মাত্রা বেশি হওয়ায় গ্রামীণ জনজীবনে এর প্রভাব স্পষ্ট। সাংসারিক কাজ সারতে গলদঘর্ম নারীরা, বয়স্ক ও শিশুরা আক্রান্ত হচ্ছে নানা রোগে। রাতে বিদ্যুৎ না থাকায় দিনের আলোয় লেখাপড়া সারতে হয় গ্রামের শিক্ষার্থীদের। রাতের বেলায় কারেন্ট থাকে না, দিনের বেলায় পড়াই ফেলতেছি। এই সন্ধ্যার টাইমে চলে গেলে আর কারেন্ট আস্তে আস্তে রেট হয়ে যায়। রাইতে ভিতরে 3-4 বাজে যাইগো, সকালে মানে যাইব 10-11টার দিকে আইলে আইব, আবার যাইগো, আবার মানে এরকম কারণ মানে হারাকে আনা করে। কারণ না তাইলে মানে চলতে পারেনি, গা জোর জোর গাম পড়তেছে, মানে অসুবিধা লাগতেছে, অস্থির করতেছি। শ্বাস থাকে না, শ্বাস তো হচ্ছে না আর কি, অনেক কষ্ট। নামাজ পড়তে অন্ধকারে যেতে হয়, এখানে মোবাইলের টর্চে নামাজ পড়তে হয়। খাল ও দিঘি শুকিয়ে আছে, নলকূপে নেই পানি। শুষ্ক মৌসুমের এ সংকট এবার যেন আরও প্রকট। প্রয়োজন মেটাতে পাম্প চালিয়ে নদী থেকে পুকুরে পানি আনছে অনেকে। আগে তেমন ভালো হতো, এখন একদম গরমে পড়তেছে না পানি, কারণ থাকে না ঠিক মতো, এরকম আর কি। অনেক কষ্ট হয় পানিটা ছাড়তে। ডিগির পানি শুকিয়ে গেছে, তারপর খাল বিলে শুকিয়ে গেছে, নালা কারণে সব কিছু জাম হয়ে গেছে। এই পানির সব কষ্ট। টিউবওয়েলে পানি নাই, আমরা পানি পাচ্ছি না, পুকুরে পানি নাই, আমরা ব্যবহার করতে পারছি না, বাথরুমে যেয়ে পানি খরচ করতেছি না, মসজিদে যেয়ে উজু করতে পারছি না। চাহিদার চেয়ে সরবরাহ স্বল্পতার কথা বলছে পল্লী বিদ্যুৎ অফিস। প্রতিনিয়ত মানুষের অভিযোগ শুনতে হচ্ছে স্থানীয় জনপ্রতিনিধিদের। যারা বিদ্যুৎ সঞ্চালন লাইনের দায়িত্বে আছেন তাদের প্রতি আহ্বান জানাবো, একটা নির্দিষ্ট সীমারেখা করে কোন এলাকায় কতক্ষণে বিদ্যুৎ লোডশেডিং হবে সেটা আগে থেকে একটা অন্তত 24 ঘন্টা আগে থেকে একটা নোটিশের মাধ্যমে জারি করে দিলে। লোডশেডিংয়ের কারণে রাতে কুপি জ্বালিয়ে পড়ালেখা এখন অনেক গ্রামের প্রতিদিনকার চিত্র। মোবাইলে খুদে বার্তা পাঠিয়ে বিদ্যুৎ অফিস জানিয়েছে তারা বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে। তাহলে সেই রেকর্ড পরিমাণ বিদ্যুৎ কোথায়? কেনই বা লোডশেডিংয়ে থাকতে হচ্ছে গ্রামবাসীকে? আর কেনই বা এসব কোমলমতি শিক্ষার্থীরা লেখাপড়া করতে পারছেন না বিদ্যুতের আলোয়? আল আমিন শিকদার, যমুনা নিউজ, বোয়ালখালী, চট্টগ্রাম। এক উনুনে বসে আর এক উনুনে রান্না, পৃথিবীতে এ কাজ মা ছাড়া আর কারো পক্ষে করা কি সম্ভব? তাহলে মায়েদের কি এই দুর্বিষহ গরমে কষ্ট হয় না? জানাবেন সহকর্মী ফারহানা ন্যান্সি। দাবদাহের চোখ রাঙানিতে দেশ জুড়ে মানুষের নাভিশ্বাস। বাইরে যখন তাপমাত্রা 40 ডিগ্রির আশেপাশে ঘোরে, তখন বাড়ির চুলার ধারের তীব্রতাটা কত আন্দাজ করা যাচ্ছে, কিন্তু উপায় নেই। মায়েদের তো চুলা জ্বালিয়ে খাদ্যের যোগান দিতেই হবে। তাহলে কি মায়েদের গরম লাগে না? মায়েদের কষ্ট হয় না? এবারের গরম রেকর্ড ছাড়িয়ে, সন্তান আর পরিবারের জন্য মায়ের ভালোবাসাও তো সব ছাপিয়ে। অনেক গরম পড়তে আছে, আবার ঘামাইতে আছে, সারা শরীর মানে অস্থির হয়ে যায়। এই অবস্থায় এগুলো তো গরম বেশি পড়তে আছে, অনেক সিদ্ধ হয়ে যায়। আবার আমি যাই কতক্ষণ ফ্যানের নিচে যাই বসি, আবার কতক্ষণ যাই আবার এখানে আসি, আবার যাই বসি। অনেক কষ্ট। চুলার কাছে আসা মানে পুরা ঘেমে যাওয়া, পুরা মানে অস্থিরতা। রান্নাঘর থেকে যাওয়া মানে বাঁচা। রান্না করে আসলে মনে হয় মানে দুযুগের মধ্যে আছি, এর মানে এত কষ্ট। যেহেতু রান্না করতেই হবে, রান্না করা ছাড়া তো কোনো উপায় নেই, কারণ ওরা বাইরে যারা আছে কাজ টাজ করে আইসা মানে খাওয়া দাওয়া করবে, মানে বাধ্য হয়েও রান্না করতে হচ্ছে আর কি। অভাবের কষ্টের সাথে এই মায়ের এবার যোগ হয়েছে তাপদাহের তীক্ষ্ণতা। গরমে তো গরম, যখন রাত্রে আমি আমার বাচ্চারা নিয়ে শুতে তখন বেশি গরম লাগে, তখন অনেক কষ্ট হয় আমার বাবুর। আমার জন্য গরমটা কষ্ট হয় না, আমার বাবুটার অনেক কষ্ট, গায়ে একবারে জুবড়া জুবড়া হয়ে যায়। তো আল্লাহর কাছে একটা কান্না দিয়েছি, আল্লাহ কি পাপ করছি। গরমের ঘামের সাথে চরম বাস্তবতার অশ্রুগুলো মিলিয়ে যায় ফাতেমার মায়ের। ঠান্ডার পরশে ফাতেমার মুখে যেন এমন একখণ্ড হাসি সর্বদা অমলিন থাকে। মায়ের চাওয়া এইটুকুই। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, গাজীপুরের জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে পরিবহন শ্রমিকরা। এ বিষয়ে আরও জানাতে জয়দেবপুর থেকে যুক্ত রয়েছেন সহকর্মী হুসাইন আলী বাবু। জানবো তার মাধ্যমে বিস্তারিত। বাবু, একটু জানাবেন আমাদের পরিবহন শ্রমিকরা ঠিক কেন বিক্ষোভ করছে, কি দাবি তাদের, এবং পরিস্থিতি এখন কেমন দেখছেন? সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি দেখছেন কিনা?
এবং শ্রমিকরা কিন্তু গতকাল রাতে ডুয়েটের শিক্ষার্থীরা যখন ৫-৬টা মোটরসাইকেল নিয়ে তাদের ক্যাম্পাস থেকে যখন শিববাড়ি মোড়ের দিকে আসছিল, তখন আসলে যে গাড়ি, যে পুরান বাস স্ট্যান্ডের যে গাড়ি, সেই গাড়ি আসলে ব্রেক করার কারণে আসলে হঠাৎ করেই ব্রেক করে, সেখানে আসলে দুই একটি মোটরসাইকেল হার্ড ব্রেক করে আসলে পড়ে যায়। সেক্ষেত্রে আসলে যে গাড়িটি ব্রেক করেছিল সেই গাড়ির যে চালক এবং হেল্পার তাদেরকে মারধর করে। তারপর আসলে শ্রমিকরা সেখানে সবাই জড়ো হওয়ার পরে আসলে এই ডুয়েটের যে ছাত্রলীগের যে সভাপতি সেক্রেটারি তারা এসে আসলে এটা সমাধান করে দেয়। আর এই ঘটনাটা হচ্ছে রাত ১:৩০টার দিকে আসলে এই ঘটনাটি ঘটে। তারপর হচ্ছে যে সমাধানের পর এই যে শিক্ষার্থীরা ২টা থেকে আড়াইটার সময় এসে হঠাৎ করেই এই যে পুরান বাস স্ট্যান্ড জয়দেবপুরে, সেই পুরান বাস স্ট্যান্ডের প্রায় ১০ থেকে ১২টি গাড়ি ভাঙচুর করে। সেই গাড়ি ভাঙচুর করে এবং যারা গাড়ির ভিতরে যেসব শ্রমিকরা আসলে ঘুমাচ্ছিল তাদেরকেও সেখানে মারধর করে। এতে কিন্তু আসলে তারা যেটা বলছেন যে তাদের ৪ থেকে ৫ জন আসলে যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু আহত হয়েছেন। তাদেরকে আসলে তাজউদ্দিন মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে, সেখানে কিন্তু আসলে চিকিৎসাধীন রয়েছে। তার পাশাপাশি যদি বলি, আসলে সকাল থেকেই আসলে শ্রমিকরা এই জয়দেবপুর যে শিববাড়ি থেকে যে শিমুলতলি যে রাস্তাটি, সেই রাস্তাটিতে আসলে অবস্থান করছেন। সেই রাস্তাতে কোনো ধরনের গাড়ি চলাচল করছে না। তাদের দাবি হচ্ছে যে আসলে এই যে শিক্ষার্থীরা তাদের যে গাড়ি ভাঙচুর করেছে, তাদের শ্রমিকদেরকে মেরেছে, সেটার যতক্ষণ পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করানো হবে, বিচারের আওতায় না আনা হবে, ততক্ষণ পর্যন্তই আসলে তারা এই রাস্তাটি চলাচল বন্ধ করে রাখবে। আর পাশাপাশি যদি আসলে মেট্রোপলিটনের যে সদর থানার পুলিশ তারা কিন্তু এখানে রয়েছেন, তারা অবস্থান করছেন। আসলে কোনোভাবেই আসলে শ্রমিকদেরকে তারা বোঝাতে পারছে না। তারা শ্রমিকরা যেটা বলছেন যে এই যে আমাদের গাড়ি ভাঙচুর করেছে, সেই গাড়ি ভাঙচুরের যতক্ষণ পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া না হবে এবং এখানকার যারা নেতৃবৃন্দ রয়েছে তারা যদি এসে ক্ষমা না চাবে, ততক্ষণ পর্যন্ত আসলে তারা এই সড়ক থেকে সরে দাঁড়াবেন। আমরা সেই খবরের বিস্তারিত আরো জানবো। আপনি থাকুন সেখানকার সবশেষ তথ্যগুলো পরবর্তীতে দর্শকদেরকে আমরা জানিয়ে দিব। আগামীকাল থেকে বাড়ছে ট্রেনের ভাড়া। রেয়াতি সুবিধা প্রত্যাহারের কারণে দূরত্ব অনুযায়ী ভাড়া বেড়েছে ট্রেনের। এটিকে অযৌক্তিক বলছেন যাত্রীরা। তবে রেলের মহাপরিচালক জানালেন, লোকসান কমাতে রেয়াতি সুবিধা প্রত্যাহার করা হয়েছে। তবে এই সুবিধা বহাল রাখা উচিত বলে মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী, ক্যামেরায় ছিলেন শিপন আহমেদ। ঢাকা থেকে ট্রেনে গাজীপুরে যেতে যত টাকা লাগে, কিলোমিটার প্রতি হিসেবে পঞ্চগড়, খুলনা কিংবা চট্টগ্রাম যেতে ভাড়া লাগে তার চেয়ে কম। কারণ এতদিন বেশি দূরত্বের যাত্রীদের ছাড় দিয়ে টিকিট বিক্রি করত বাংলাদেশ রেলওয়ে। শনিবার থেকে উঠে যাচ্ছে সেই রেয়াতি সুবিধা। নতুন রেটে টিকিট কাটতে এসে তাই ক্ষোভ জানালেন দূরের যাত্রীরা। সব জায়গায় সব জিনিসের দাম বাড়ছে, ভাড়াও বাড়ছে, মানুষের উপরে জুলুম হচ্ছে এটা। এরপরে ট্রেনের টিকিটে মিলে না, এখানে দালালগুলো নিয়ে যায় ট্রেনের টিকিট। যাত্রী সেবা তো অনেক পরে, সেবা তো আমরা আশা করতেছি না কখনো, যে আমরা আশা করতেছি যে আমরা কোনো রকম আমরা যদি যেতে পারি। আমাদের পকেটে টাকাগুলো খুবই সুন্দর, কিন্তু আমাদের সেবা সুন্দর নয়। আগের নিয়মে ১০১ থেকে ২৫০ কিলোমিটার ভ্রমণে ২০%, ২৫১ থেকে ৪০০ কিলোমিটারে ২৫% এবং এর বেশি দূরত্বের জন্য ৩০% ছাড় পেতেন রেলের যাত্রীরা। সেই বিধান উঠে যাওয়ায় এখন গন্তব্য ভেদে শোভন চেয়ারের টিকিটের দাম বেড়েছে ২০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। এসি চেয়ারের সর্বোচ্চ ৩০০ এবং কেবিনের ভাড়া বেড়েছে ৪০০ টাকা পর্যন্ত। নিম্ন আয়ের মানুষের দিকটা বিবেচনা করে যাতে পুনরায় যে আগের যে ভাড়াটা ছিল ওইটা যাতে বহাল রাখে। এখন যদি রেলের ভাড়া বাড়ে তাহলে আমাদের চলা ভাড়া আমরা নাগালের বাইরে চলে যাবে। ভাড়া কিছু বাড়ুক, কিন্তু সেবাটা ভালো হোক। রেলের মহাপরিচালক জানালেন, লোকসান কমাতে রেয়াতি সুবিধা প্রত্যাহার করা হয়েছে, অন্যথায় ট্রেন যাত্রায় মান রক্ষা কিংবা উন্নয়ন সম্ভব নয়। আমাদের বিপুল পরিমাণ রাজস্ব লস হচ্ছে, সেটাও আমরা তো আসলে ভাড়া বৃদ্ধি করে যদি আমরা রাজস্ব আয় বৃদ্ধির চেষ্টা করে থাকি, সেক্ষেত্রে সারা বাংলাদেশের সকল যাত্রীদের জন্য ভাড়া বৃদ্ধির একটা প্রভাব পড়বে। তবে রেলের সিদ্ধান্তের সাথে একমত নন যোগাযোগ বিশেষজ্ঞরা। যে আপনি ডিসকাউন্ট তুলে নিলে তো আসলে মোট ভাড়ার উপর এটা চলে আসবে। তো এইখানে আসলে আমাদের নীতি নির্ধারক যারা আছেন তারা এনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছেন ভাড়া বাড়ছে না, কিন্তু এটা আসলে ভাড়া বাড়ছে এবং সাধারণ জনগণের উপরে এই চাপটা কিন্তু আসবে। গণপরিবহন হিসেবে এই সুবিধা বহাল রাখা উচিত বলে মত তাদের। রেয়াতি সুবিধা প্রত্যাহার হওয়ায় বাড়ল রেলের ভাড়া।
যাত্রী সেবার মান না বাড়ানোয় ক্ষোভ যাত্রীদের। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, উন্নত বিশ্ব এখনও ট্রেন ভ্রমণে যাত্রীদেরকে আকৃষ্ট করতে রেয়াতি সুবিধা দিয়ে থাকে। সেক্ষেত্রে বাংলাদেশ কেন এমন সিদ্ধান্ত নিল সেটি নিয়ে তাদের প্রশ্ন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, জানছিলাম রাব্বি সিদ্দিকীর প্রতিবেদনের মাধ্যমে রেয়াতি সুবিধা প্রত্যাহারের ফলে বেড়ে যাচ্ছে রেলের ভাড়া। সহকর্মী আরিফুর রহমান সবুজ এই মুহূর্তে রয়েছেন কমলাপুর রেল স্টেশনে, সেখান থেকে এই খবরের বিস্তারিত আরও জানাবেন তিনি যুক্ত রয়েছেন আমাদের সাথে সরাসরি। সবুজ, একটু জানতে চাই, কাল থেকেই তো রেলের ভাড়া বেড়ে যাচ্ছে, যাত্রীদের নিশ্চয়ই একটি প্রতিক্রিয়া রয়েছে, সেটি একটু আপনার মাধ্যমে জানাতে চাই দর্শকদেরও। রেজা, মূলত আজকে যেই যাত্রীরা কমলাপুর স্টেশন দিয়ে আসছেন ঢাকায় বা যাচ্ছেন, তাদের ক্ষেত্রে এই রিয়াতি সুবিধাটা নেই, অর্থাৎ রিয়াতি সুবিধা পাচ্ছেন, কিন্তু আগামীকাল থেকে যেহেতু ভাড়া বাড়বে সেই হিসাবে যারা টিকিট কাটতে আসছেন, অর্থাৎ আগাম টিকিট কাটতে আসছেন, তাদের প্রতিক্রিয়া জানা গেছে। কারণ যেই যাত্রীরা আজকে যাত্রার টিকিট কেটেছেন, তারা আসলে অনেকেই হয়তো জানেন না এই রিয়াতি সুবিধা যে বাতিল করা হয়েছে। সেক্ষেত্রে যারা টিকিট কাটতে আসছেন, টিকিট কাটতে এসেই আসলে চমকে যাচ্ছেন। আগের ভাড়ার সঙ্গে যে বাড়তি ভাড়া, এই ভাড়া দেখেই আসলে চমকে যাচ্ছেন। কারণ ভাড়ার যে পরিমাণটি সেটি অনেকটাই বেশি বলা যায়। আমি যদি বলি ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত রুটের ভাড়ার কথাই যদি বলি, আন্তনগর যে ট্রেনগুলো রয়েছে যেগুলোতে এসি, সেইগুলোতে 120 টাকা পর্যন্ত ভাড়া বেড়ে যাবে, বা নন এসি যেগুলো নন এসিগুলোতেই 60 টাকার মতো ভাড়া বাড়বে। এটি যদি আরও বেশি দূরত্বের হয়, অর্থাৎ উত্তরবঙ্গের কথা যদি বলি দিনাজপুর বা পঞ্চগড় পর্যন্ত, সেই ক্ষেত্রে এই ভাড়ার যে বৃদ্ধির পরিমাণটা সেটি অনেক বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে মানুষের মধ্যে একটা ক্ষোভের জায়গায় রয়েছে। অর্থাৎ তারা যেটি বলছেন যে রেলকে লাভজনক করার যে প্রক্রিয়াটি বা লাভজনক করার জন্য আরও অনেক পন্থা রয়েছে। কারণ রেলে অনেক জায়গা রয়েছে, সেই জায়গাগুলোর ব্যবহার করা, অনিয়ম দুর্নীতি, যে কেনাকাটার নামে বাড়তি খরচ, এই সব বিষয়গুলো যদি ব্যবস্থাপনার জায়গাটা যদি রেল কর্তৃপক্ষ ঠিক করতে পারে, তাহলেই কিন্তু রেল অনেক বেশি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে। কিন্তু এই যে খুব কম খরচে মানুষজন যে রেলে যাতায়াত করেন, আরামদায়ক একটি যাত্রা করেন, সেই জায়গাটিতে আসলে মানুষের এই ভাড়া বৃদ্ধি করে মানুষের যে ভোগান্তির জায়গাটি, সেটি রেল কর্তৃপক্ষ বিবেচনায় করে দেখতে পারে, এরকমটি যারা যাত্রী তারা বলছেন। নিশ্চয়ই সেই খবর বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ সবুজ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। উপজেলা নির্বাচনে হস্তক্ষেপ না করতে এমপিদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, পরিবার ভিত্তিক নয়, তৃণমূলের কর্মীদের সুযোগ দিয়ে দলকে শক্তিশালী করতে হবে। বৃহস্পতিবার আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় তিনি এই নির্দেশনা দিয়েছেন। এমপিদের উদ্দেশ্যে তিনি বলেন, অভ্যন্তরীণ দ্বন্দ্ব কোন্দল বন্ধ করতে হবে। উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ করতে মাঠ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যারা দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলের নেতাকর্মীদের যথাযথ সম্মান ও জায়গা করে দিতে হবে বলেও উল্লেখ করেছেন তিনি। আওয়ামী লীগ সভাপতি বলেন, শুধু সংসদ সদস্যদের আত্মীয় স্বজন নির্বাচনে অংশ নেওয়ার জন্য লড়বে, এটা মোটেই ভালো দৃষ্টান্ত উপস্থাপন করবে না। উপজেলা নির্বাচনে অংশ নেয় এ পর্যন্ত ৭৫ নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিএনপি। সতর্ক করে নোটিশ দেয়া হয়েছে আরও অনেক নেতাকর্মীকে। দলের এমন পদক্ষেপের ফলে তৃণমূলে বিএনপির আরও দুর্বল হবে, মাঠ পর্যায়ে বাড়বে অভ্যন্তরীণ কোন্দল। এই অভিমত কোনো রাজনৈতিক বিশ্লেষকের। বিএনপি নেতারা বলছেন, দুর্বল নয়, বরং সবল হবে, দীর্ঘমেয়াদে ঐক্য প্রতিষ্ঠিত হবে দলে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম খান। মাঠ পর্যায়ের নেতা কর্মী সমর্থকরাই হচ্ছে বিএনপির প্রাণশক্তি। বিভিন্ন সময়ের আন্দোলন সংগ্রামে সেই প্রমাণও রেখেছেন তারা। যদিও ১৭ বছর ধরে নানা প্রতিকূলতায় দিন দিন দুর্বল হচ্ছে সেই অবস্থান। সম্প্রতি উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় দল থেকে বহিষ্কার করা হয়েছে তৃণমূলের অনেক নেতাকে। এমন বাস্তবতায় মাঠ পর্যায়ে বিএনপির অবস্থান আরও দুর্বল হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সমস্যাটা যেটা হবে যে সাংগঠনিক দিক থেকে দলটা দুর্বল হওয়ার সম্ভাবনা
বাড়ছে, ক্রমাগত বাড়বে। এরা 20 জন যদি জিতে আছে, 20টা এলাকায় এরা প্রভাবশালী। সুতরাং আপনি এদেরকে বাদ দিয়ে তো দল চালাতে পারবেন না, দলকে আপনি স্থানীয় পর্যায়ে রাখতে পারবেন না। এছাড়া মাঠ পর্যায়ে অভ্যন্তরীণ কোন্দল বাড়বে বলেও শঙ্কা বিশ্লেষকদের। যদিও বিএনপি নেতারা বলছেন বহিষ্কারে আরও শক্তিশালী হবে দল। তাদের আর দলের প্রয়োজন নাই, তার কারণ তারা দলের আদর্শে বিশ্বাস করে না, দলের নীতিতে বিশ্বাস করে না, সেই জন্যই তাদেরকে বহিষ্কার করা হচ্ছে। সুতরাং এখানে কোন্দলের কোনো প্রশ্নই আসে না এবং কোন্দল হবে বলেও আমি মনে করি না। তৃণমূল নেতাদের বহিষ্কার নিয়ে নানা মত আছে বিএনপিতে। একটা অংশ মনে করে বর্তমান পরিস্থিতিতে এমন কঠিন পদক্ষেপ দরকার ছিল না, বরং সহায়তা করা যেত নানাভাবে। অন্য পক্ষ বলছে গঠনতন্ত্র অনুযায়ী বহিষ্কার করে উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছে দল। মধ্যপন্থী একটা অংশ বলছে এই ইস্যুতে আরও কৌশলী হতে পারত বিএনপি। একটা সাগর থেকে যদি 10 বালতি পানি উঠানো যায়, সেই সাগরে কোনো আসা যায় না। তো ঠিক তেমনি বিএনপি থেকে যদি 2-4 জনকে বহিষ্কার করা হয়, তাতে করে বিএনপি কোনো আসা যায় বলে আমি মনে করি না। কারণ বিএনপি একটা বিশাল রাজনৈতিক দল, বিএনপিতে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি নেতাকর্মী আছে। এখানে দুর্বল সবলের বিষয় না, দলীয় সিদ্ধান্তের বিষয়। দল করতে হলে দলের সিদ্ধান্ত মানতে হবে, অ্যাক্টিং চেয়ারম্যানের সিদ্ধান্ত মানতে হবে। এতে দল আরও ঐক্যবদ্ধ হবে, দল আরও শক্তিশালী হবে। অতীতে আরও এরকম দল সিদ্ধান্ত বাইরে অনেকে কাজ করেছে, তাদের পরিণতি ভালো হয়নি। দায়িত্বশীল নেতারা বলছেন দলের শৃঙ্খলা টিকিয়ে রাখতে বহিষ্কার ছাড়া বিকল্প ছিল না বিএনপির কাছে। কারণ হিসেবে বলছেন, প্রথম ধাপেই দলের শক্ত অবস্থান না থাকলে পরবর্তীতে উপজেলায় ভোট করতে আগ্রহী হবেন তৃণমূলের আরও অনেক নেতাকর্মী। ফলে ভেঙে পড়বে দলের চেইন অফ কমান্ড, কঠিন হবে পরবর্তী যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন। এমন বাস্তবতায় শুরু থেকেই হার্ড লাইনে বিএনপি। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। হাসপাতালে চিকিৎসা নিয়ে একদিন পরই বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত 8:30টায় বেরিয়ে 8:50 গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি। বুধবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। নিজ বাসভবন ফিরোজায় ফেরার পর ব্রিফিং করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন। জানিয়েছেন 26 ঘন্টার চিকিৎসা শেষে খালেদা জিয়ার শারীরিক অবস্থার বেশ কিছুটা উন্নতি হয়েছে। এখন বাসায় থেকে তার চিকিৎসা চলবে। মেডিকেল বোর্ডের সদস্যদের নিয়মিত জানাতে হবে তার স্বাস্থ্যের ব্যাপারে। ডাক্তার জাহিদ বলেন, ক্রনিক লিভার ডিজিজ তাকে বারবার আশঙ্কাজনক অবস্থার দিকে নিয়ে যাচ্ছে। যত দ্রুত লিভার ট্রান্সপ্লান্ট করানোর মতো প্রতিষ্ঠানে খালেদা জিয়াকে নেওয়া যাবে, তত তাড়াতাড়ি সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ওনার শারীরিক অবস্থার ব্যাপারে আগের চেয়েও বেশি ঘন ঘন প্রত্যেকটা প্যারামিটার পরীক্ষা নিরীক্ষা করা, যত দ্রুত সম্ভব আমরা ওনাকে এই লিভার ট্রান্সপ্লান্টেশনের সুযোগ সম্বলিত কোনো সেন্টারে, আধুনিক মডার্ন সেন্টারে নিয়ে যেতে পারবো। ওনার পরিবার নিয়ে যেতে পারবে, দল নিয়ে যেতে পারবে, তত ওনার সুস্থ হওয়ার সম্ভাবনা তত বেশি। 2 জেলায় নির্বাচন পূর্ববর্তী সহিংসতায় জড়িয়েছেন প্রার্থীরা। উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশালের গৌরনদীতে সহিংসতায় এক ইউপি চেয়ারম্যান সহ 5 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 8টার দিকে বাটাজোর বন্দর এলাকায় প্রার্থী মনির হোসেন মিয়ার পক্ষে গণসংযোগে নামেন তার সমর্থকরা। এ সময় লোকজন নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালানোর অভিযোগ ওঠে অপর চেয়ারম্যান প্রার্থী হারিসুর রহমানের বিরুদ্ধে। সংঘর্ষের সমর্থক সৈকত গুহ ও তার মোটরসাইকেল চালক পলাশকে কুপিয়ে জখম করা হয়। গুলিবিদ্ধ হয় হারিসের সমর্থক দেলোয়ার হোসেন। হারিসুরের রহমানের সমর্থকদের দাবি, সৈকত গুহের জোড়া গুলিতে দেলোয়ার হোসেন আহত হয়েছে। পাবনার সুজানগরে উপজেলা পরিষদ নির্বাচনের 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে 2 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে অন্তত 5 জন। স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ভায়নার কালির মোড় এলাকায় চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহিনের সমর্থকদের সাথে অপর চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়াহাবের এক সমর্থকের সাথে কথা কাটাকাটি হয়। এরই জেরে শুরু হয় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের সঙ্গেও সংঘর্ষ হয়। এ সময় 3 জনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। মাদারীপুরের ভোট পাগল মানুষ মিজানুর রহমান। ইউপি নির্বাচন থেকে পৌরসভা, স্থানীয় সরকারের বিভিন্ন পদে ভোটে দাঁড়িয়েও জেতা হয়নি কখনো, তবুও দমে যাননি। এবার অংশ নিয়েছেন রাজৈর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে।
মিজানুর রহমান শেখ এলাকায় তিনি পরিচিত একজন ভোট পাগল মানুষ হিসেবে। মাদারীপুরের রাজৈর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দাঁড়িয়েছেন তিনি। মিজানুরের নির্বাচনমুখী হওয়ার শুরুটা 2006 সালে। ইউপি নির্বাচনে অংশ নিয়ে জেতা হয়নি। তারপর দুদফা পৌর কাউন্সিলর পদে দাঁড়িয়েও হয়েছেন পরাজিত। এবার বুক বেঁধেছেন আশায়, কর্মী সমর্থকদের নিয়ে চালাচ্ছেন প্রচারণা। ইউপি নির্বাচন, সেখানে আমি প্রথম স্টেপে আমি 510 ভোট পেয়েছি। তারপরে আমাদের পৌরসভা হয়ে গেল। পৌরসভা হওয়ার পরে আমি প্রথম নির্বাচন করছি কাউন্সিলর নির্বাচন, সেখানে আমি 673 ভোট পেয়েছি। আমি জনগণের দ্বারে দ্বারে যাইতেছি, আমি জনগণের অনেক সাড়া পেয়েছি। মিজানুর পেশায় হোটেল ব্যবসায়ী, তার নির্বাচনী প্রতীক টিয়া পাখি, তার প্রতিদ্বন্দ্বী 3 প্রার্থী। আমি হোটেল ব্যবসা করি, তার ফাঁকে আমার মন চায় যে আমি জনগণের সেবা করি। আমি যে আন্দাজের মানুষ, তার চাইতে জনগণ আমাকে বেশি ভোট দেয়। এই জন্য জনগণের ভালোবাসা ছেড়ে আমি থাকতে পারি না। বারবার হেরো দমে যাননি মিজানুর, অনেকে তার পাশে দাঁড়িয়েছেন, সাহস জোগাচ্ছেন। অনেক লোকই মেম্বার চেয়ারম্যান হয়েছে, তাদের কাছে আমরা সুখ শান্তি পাই নাই। মিজানুরের কাছে আমরা একটু সুখ শান্তি পাইছি, সুখ দুঃখে কথা বলতে পারছি। এই তার মনের উদ্দেশ্য। জনগণের দিনে উনি সেবা করে, আমরা তার সাথে আমরা এই দিনই নামছি ইনশাল্লাহ আমরা একটু সেবা করার আর আশা ছাড়ে নাই, আশাবাদী যে জনগণ আমাকে চায়, আমি পিছিয়ে সরব কেন। মিজানুরের সফলতাও আছে। স্কুল ম্যানেজিং কমিটি নির্বাচনে 2 দফা বিজয়ী হয়েছেন তিনি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে ওভারটেক করতে যায় ট্রাকটি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে ঘটে মুখোমুখি সংঘর্ষ। ঢাকা সিলেট মহাসড়কের এই দুর্ঘটনায় মারা যান প্রাইভেট কারে থাকা একই পরিবারের 4 জন সহ মোট 5 জন। এরপর থেকেই পলাতক ট্রাক চালক। পুলিশ বলছে ফিটনেস সহ সকল কাগজপত্রই ছিল ট্রাকটির। একটি ব্যাংকের কাছে দায়বদ্ধ এই বাহন। স্থানীয়দের দাবি, ওই এলাকায় এমন ঘটনা হরহামেশাই ঘটছে। কিছুদিন পরপরই ঝরছে তাজা প্রাণ। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। দ্রুত রাস্তা মেরামত সহ চালকদের দ্রুত গতি নিয়ন্ত্রণে আনতে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি তাদের। হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিতলায় ঢাকা সিলেট মহাসড়কে দাঁড়িয়ে আছে একটি যাত্রীবাহী বাস। পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক বাসটিকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে ঘটে মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলে প্রাণ হারায় প্রাইভেট কারে থাকা একই পরিবারের 4 জন সহ 5 জন। একটা হ্যানা বাস মানে প্রায় রোডের মধ্যে দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পরে ট্রাকটা যখন বাসটার পিছন দিক দিয়ে আসে, তখন মানে এই গাড়িটা আসে আর ট্রাকটা ওভারটেক করতে চাইছিল। ট্রাকের চালক বেপরোয়া গতির কারণে এবং ওভারটেক করার কারণে ঘটনা ঘটে। প্রাইভেট কারটি তার নির্দিষ্ট লেনে ছিল, কিন্তু ট্রাকটি ওভারটেক করার কারণে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় ট্রাক চালক। পুলিশ জানায় ট্রাকটি একটি ব্যাংকের কাছে দায়বদ্ধ, তবে ফিটনেস সহ সকল কাগজপত্রই ছিল হালনাগাদ। ট্রাকের বেপরোয়া গতি আর ওভারটেকের কারণে হারিয়ে গেছে স্ত্রী সন্তান সহ একটি পরিবার। আর প্রাইভেট কার চালক ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। স্বজনদের হারিয়ে শোকে স্তব্ধ স্বজনরা। পলাতক ট্রাক চালকের সর্বোচ্চ শাস্তি চান তারা। তার পরিবারে তার এক ছেলে এক মেয়ে আছে, তারই রোজগার করার মতো একমাত্র উনি সম্বল ছিল। এখন তো পরিবারটা এখন আর রোজগার করার মতো লোক না। যারা এটার জন্য অ্যাক্সিডেন্টের জন্য যায়, আল্লাহ এদের জন্য বিচার হয়। ওই এলাকায় এমন দুর্ঘটনা এটি প্রথম নয়। স্থানীয়রা বলছেন কিছুদিন পরপরই এখানে ঝরছে তাজা প্রাণ। দুর্ঘটনার বেশ কয়েকটি কারণও চিহ্নিত করেছেন তারা। চাইলেনে উন্নতি হওয়ার কথা, কিন্তু উন্নতি হওয়ার আগেই যেভাবে গাড়ি বেফরভাবে চলাচল করে, আর রাত্রে তো ওভার স্পিড থাকে, দুর্ঘটনা হইতেই থাকে। কারণ এখানে একটু মানে সমস্যা হইলো ওই যে রোডের ইয়েগুলো নাই, ওই যে স্পিড ব্রেকার বা এসে কিছু ধরনের ওইরকম কম। ঢাকা সিলেট মহাসড়কটা রাস্তা আসলে বিভিন্ন জায়গায় রাস্তা ভাঙা, রাস্তা সংকীর্ণ থাকার কারণে ড্রাইভাররা যদি একটু সুযোগ পায় বেপরোয়া গতিতে গাড়ি চালায়। পাশাপাশি ড্রাইভারদের ঘুমের ক্লান্তি থাকতে পারে, সেই ক্ষেত্রেও দুর্ঘটনার একটা কারণ বলে আমাদের মনে হয়।
ঢাকা সিলেট মহাসড়কে চালকদের গতির প্রতিযোগিতাকেই দুর্ঘটনার প্রধান কারণ মনে করছেন স্থানীয়রা। এর বাইরে রাস্তার দুরবস্থাও একটি কারণ বলে উল্লেখ করেছেন তারা। যদি রাস্তা মেরামত করা হয় এবং চালকদের গতির প্রতিযোগিতা নিয়ন্ত্রণে আনা যায় তাহলেই এই মহাসড়কে দুর্ঘটনার হার কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন এখানকার সাধারণ মানুষ। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বেঁধে দেয়া দাম অনুযায়ী বাজারে মিলছে না পণ্য। অর্ধেকের বেশি পণ্য বেশি দামে বিক্রি হচ্ছে। কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালকের দাবি খুচরা দোকানিরা দাম বাড়াচ্ছে, তবে তা মানতে নারাজ দোকানিরা। বলছেন সরকারি পাইকারি দাম নির্ধারণ করলেও পর্যাপ্ত তদারকি নেই, আর তার সুযোগ নিচ্ছে সিন্ডিকেট। কৃষি বিপণন অধিদপ্তর ২৯টি পণ্যের পাইকারি দাম বেঁধে দেওয়ার পরেও পেরিয়েছে ১ মাস, অথচ বিষয়টি এখনও জানেন না অনেকে। বাজারে পণ্য কিনতে হচ্ছে ব্যবসায়ীদের বলা দামেই। যেমন আলু, সরকারি নথিতে পণ্যটির দাম কেজি প্রতি ২৮ টাকা, কিন্তু খুচরা বাজারে দাম এর প্রায় দ্বিগুণ। পেঁয়াজ রসুনের দামেও পার্থক্য চোখে পড়ার মতো। ছেড়ে কথা বলছে না সয়াবিন তেল, গরু কিংবা খাসির মাংসের দামও। এখন তো আমরা হিমশিম খাচ্ছি বাজারে আইসা, যেটা কিনতে যাচ্ছি সেটাই দাম বেশি। মানে সরকার যে দাম দেয় কোনো দোকানে তো কোনো রেট জানানো দেখি না। রেট তো এখন ওরা যেটা বলে সেটাই নিতে হয়। অভিযোগ আছে বাজারের দাম বাড়ান মূলত খুচরা ব্যবসায়ীরা, কিন্তু সে কথা মানতে নারাজ বেনিয়ারা। বলছেন সরকার পাইকারি দাম নির্ধারণ করলেও পর্যাপ্ত তদারকি করেনি, সে সুযোগ নিচ্ছে অসাধু সিন্ডিকেট। আমরা মাল কিনে আনবো, আমাদের খরচ আছে, আমাদের স্লিপ আছে, মেমো থেকে আমরা হয়তো বা কত পার্সেন্ট লাভ করবো, এটাই কৃষি মন্ত্রণালয় বা আপনার বাণিজ্য মন্ত্রণালয় এখনও নির্ধারণ করতে পারে না এই পণ্যটার এত টাকা লাভ করব বা আমাদের আদা রসুনে কয় টাকা লাভ করব, এটাই ওনারা দিতে পারে না। খুচরা দাম তো আমাদের যেভাবে কিনে, আমাদের তো স্লিপ আছে, কয় টাকা কিনে আনছি, আমাদের একটা লাভ দেয়, লাভের পরিমাণটার মতোই তো আমরা বেচতে পারতেছি। দাম বাড়ার কারণটা ব্যবসায়িকের হাত আছে, সবারই হাত আছে কম বেশি, একজনের কোনো দোষে মানে জিনিসের দাম বাড়ে না। বিশ্ববাজারে পণ্যের দরে বেশ ওঠানামা। আমদানি ব্যয় বাড়িয়েছে ডলারের চড়া দাম। অনেক খাবারের ক্ষেত্রে বেড়ে গেছে শুল্ক। কারণ যাই হোক, তার প্রভাবে পকেট ফাঁকা হচ্ছে ক্রেতার। তাহলে এই দাম নির্ধারণের যৌক্তিকতা কি? ব্যাখ্যা দিল কৃষি বিপণন অধিদপ্তর। কৃষি পণ্যের উৎপাদন খরচ নির্ণয় থেকে শুরু করে পণ্যের যৌক্তিক মূল্য বিভিন্ন পর্যায়ে, খুচরা পর্যায়ে, পাইকার পর্যায়ে, কৃষক পর্যায়ে যৌক্তিক মূল্য কত হবে সেটা নির্ধারণ করে দেওয়াটা কিন্তু আমাদের দায়িত্ব। কেউ যদি নির্ধারিত দরের বাইরে পণ্য বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে তাদেরকে আইনের আওতায় এনে তাদের যতটুকু শাস্তি নিশ্চিত করার চেষ্টা করা হয়। মূল্য বেঁধে দিয়ে চেষ্টা করা হচ্ছে, সেটা কি নির্দেশনামূলক মূল্য নাকি নির্দেশমূলক মূল্য, সেটা নিয়েও বাজারে নানান ধরনের একটা ধোঁয়াশা আছে। এটা একটা নির্দেশনামূলক মূল্যই এটা হতে পারে, কারণ বাজারে এটাকে এনফোর্স করতে গেলে যে ধরনের সক্ষমতা দরকার, যেমন একটা সক্ষমতা হলো যে ওই মূল্যে যদি টিসিবি বাজারে বিক্রি করতে পারত তাহলে সেখানে একটা প্রভাব বিস্তার করার মতো অবস্থা ছিল। কৃষি বিপণন অধিদপ্তর বলেছেন যেসব পণ্যের নতুন উৎপাদন মৌসুম শুরু হবে সেগুলোর দাম সামনে পুনর্নির্ধারণ করবে, বলছেন কৃষি বিপণন অধিদপ্তর। শাহদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। হাওড় অঞ্চলের বৃহৎ ধানের মোকাম আশুগঞ্জ নিয়ন্ত্রণহীন। কৃষক ব্যাপারীদের কাছে এক এক রকম দাম বলছেন আড়তদাররা। কেউ মোটা চালে মন প্রতি ৮০০, কেউ বা তারও বেশি বলছেন। চিকন চালে তা ১০০০ ছাড়িয়েছে। কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। আশুগঞ্জে মেঘনা নদীর বিওসি ঘাট। সকাল থেকে রাত ভিড়ছে ছোট বড় নৌকা, আসছে হাওরের ধান, আনছেন ব্যাপারীদের পাশাপাশি কৃষকরাও। হাওড়াঞ্চলের অন্যতম বৃহৎ ধানের মোকাম আশুগঞ্জে। এবার ফলন ভালো হওয়ায় যোগানো বেশ, তবুও বদলায়নি মোকামের চিত্র। নিয়ন্ত্রণহীন দাম, এতে বিপাকে কৃষক ব্যাপারীরা। শঙ্কা ন্যায্য মূল্য পাওয়া নিয়ে। কষ্ট আর ধরে গিয়া ধানের গিয়া ফুসে না গিয়া ধান হইছে আল্লাহর রহমতে বাম্পার হইলে কি আমরা তো দর পাইতাছি না, দর খুব কম। ধানের বাম্পার ফলনের কারণে মানে আমদানিটা একটু বেশি না, এজন্য মিলার পার্টিরা চতুর্দিকে ধান পাইতেছে না, এজন্য গালার মধ্যে একটু বাজারটা কম।
এবার 44 ও 45 টাকা কেজিতে আতপ এবং সিদ্ধ চাল কিনবে সরকার। ধানের কেজিতে 32। আগামী 7 মে শুরু হবে ধান চাল সংগ্রহ। তার আগে মোকামের নৈরাজ্য রোধের মনিটরিং জোরদারের দাবি জেলা চালকল মালিক সমিতির। ফুড অফিস এবং ডিসি অফিস এবং ইউনো অফিস মিলিতভাবে মনিটরিং করে তাহলে আরও ভালো হবে সরকারের জন্য এবং কৃষকের জন্য, সবার জন্যই ভালো হবে। ইউএনও জানালেন কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। আর বাজার নিয়মিত তদারকি চলছে বলে দাবি খাদ্য বিভাগের। অটো রাইস মিলগুলি আছে এবং তাদের যে গোডাউনগুলি আছে সেইগুলি আমরা নিয়মিত পরিদর্শন করছি এবং কোনো ব্যবসায়ী যাতে কৃত্রিম কোনো ধরনের সংকট তৈরি বাজারে করতে না পারে সেই জন্য আমরা সচেতন আছি এবং নজরদারিতে রাখছি প্রত্যেকটি বাজারকে। আমাদের অভিযানে আমরা যে সকল অনিয়ম পেয়েছি আমরা জরিমানার আওতায় এনেছি আর আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে খাদ্য বিভাগ। রাফিকাতুন নিসা, যমুনা নিউজ। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে 1 মে থেকে নদ নদীতে মাছ ধরা শুরু হয়েছে, তবে বেশিরভাগ জায়গায় দেখা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের। এ বিষয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যুক্ত রয়েছেন সহকর্মী কাদের পলাশ, জানবো তার মাধ্যমে বিস্তারিত। পলাশ, একটু জানতে চাই নদীতে ইলিশ ধরা পড়ছে কেমন? নিশ্চয়ই আড়তে মাছের সরবরাহ বেড়েছে, সেই খবরের বিস্তারিত একটু জানতে চাই। রেজা, 2 মাস অভয় আশ্রম শেষে যে পরিমাণ কাঙ্ক্ষিত পরিমাণ মাছ পাওয়ার কথা, জেলেরা কিন্তু সেই পরিমাণ মাছ পাচ্ছে না, তাদের জালে কিন্তু মাছ উঠছে না। তো আমি বেশ কয়েকটি এলাকা ঘুরেছি, অর্থাৎ যেখানে আড়ত আছে, ছোট ছোট আড়ত, পুরান বাজার, রঘুনাথপুর, বহরিয়া। আমি এখন আছি হরিণা ফেরিঘাট এলাকায়। এখানে 15টা আড়ত আছে। সকাল থেকে এখন পর্যন্ত একটা নৌকো ফেরেনি মাছ নিয়ে, যে কারণে এখানে যারা আড়তদাররা আছেন অপেক্ষায় আছেন যে জেলেরা মাছ নিয়ে আসবে, তারপর সেই মাছ মোকাম হবে বা এখানে আড়তদারি হবে, কিন্তু মাছ সে পরিমাণ ধরা পড়ছে না। আমি ইলিশ গবেষকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে চাঁদপুরের নদীতে তুলনামূলক এই সময়টায় মাছ কমই পাওয়া যাবে, কারণ হচ্ছে যেসব মাছ এখানে উঠে এসেছিল জাটকাগুলো সাগরে ফিরে গেছে, আর মা ইলিশগুলো কিন্তু সাগরে ফিরে গেছে। তো এই মাছগুলো উপরে উঠে আসতে হলে বৃষ্টি হতে হবে, তারপরে হচ্ছে মাছের সরবরাহটা বাড়বে, জেলেদের জালে ধরা পড়বে। আর নদীতে তুলনামূলক মাছ কিছুটা কম পাওয়া যাওয়ার আরো কিছু কারণ আছে, যেমন নদী দূষণ, চর ডুবোচর এবং সাগর মোহনা থেকে চাঁদপুরের শেষ সীমানা একেবারে হাইমচর পর্যন্ত প্রচুর পরিমাণ জেলে জাল কিন্তু নদীতে থাকে, যে কারণে মাছের ওদিক থেকে মাছ উপরে উঠে আসতে আসতে অনেক মাছ ধরা পড়ে যায়, যে কারণে সে পরিমাণ মাছ কিন্তু উঠছে না। এবং তবে জেলেরা প্রত্যাশা করছে, আড়তদাররা প্রত্যাশা করছে কিছুদিন গেলে হয়তো বা মাছের সরবরাহ বাড়বে, জেলেদের জালেও মাছ ধরা পড়বে। রেজা, যে খবর বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ কাদের পলাশ আমাদের সাথে যুক্ত হবার জন্য। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার শিক্ষার্থীদের উপর পুলিশি তাণ্ডবের পর থমথমে পরিবেশ পুরো ক্যাম্পাস জুড়ে। দিনের আলো ফুটতেই দেখা যায় বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থান করছে দাঙ্গা পুলিশ। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি সত্ত্বেও বিচ্ছিন্নভাবে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডা হয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের। এর আগে বৃহস্পতিবার রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর চড়া হয় পুলিশ। ব্যাপক অভিযানের পর সরিয়ে দেওয়া হয় অবস্থানরত শিক্ষার্থীদের, ব্যবহার করা হয় জলকামান। এ সময় দফায় দফায় টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ, রাবার বুলেটও চার্জ করা হয়। আটক করা হয়েছে বহু আন্দোলনকারীকে। এদিকে ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে ইউনিভার্সিটি অব পোর্টল্যান্ড, ইউনিভার্সিটি অব ওয়াশিংটন সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে ইউনিভার্সিটি অব পোর্টল্যান্ডের লাইব্রেরিতে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় অভিযান চালিয়ে তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। শিক্ষার্থীদের প্রতিবাদ জানানোর অধিকার আছে, কিন্তু বিশৃঙ্খলা ও সহিংসতা সৃষ্টির কোনো সুযোগ নেই, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনের সমর্থনে ছড়িয়ে পড়া বিক্ষোভ নিয়ে প্রথমবারের মতো মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। বাইডেন বলেন, ভিন্ন মতামত গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড গ্রহণযোগ্য হতে পারে না। এ সময় বিশ্ববিদ্যালয় পুলিশের অভিযানের পক্ষেও সাফাই গান বাইডেন। বলেন, রাষ্ট্রের সম্পদ ধ্বংস করার প্রতিবাদের কোনো ভাষা হতে পারে না, এটা আইনের পরিপন্থী।
ভাঙচুর, অনুপ্রবেশ, ক্যাম্পাস বন্ধ করে দেয়া কিংবা ক্লাস ও গ্র্যাজুয়েশন বাতিল করতে বাধ্য করা, এসব কোনোটি শান্তিপূর্ণ প্রতিবাদ হতে পারে না। যুক্তরাষ্ট্র কোনো কর্তৃত্ববাদী দেশ নয় যে ভিন্ন মতকে দমন করা হবে, তবে শৃঙ্খলাকে অবশ্যই প্রাধান্য দেওয়া হবে। যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। গাজায় যুদ্ধ ইসরায়েলকে সমর্থন করায় বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয় দেশটি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছে ইসরায়েল। এই যুদ্ধে ইহুদিবাদীদের সমর্থন করায় কিছু ব্রিটিশ ও মার্কিন কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তা জেনারেল ব্রায়ান পি ফেন্টন, ভাইস অ্যাডমিরাল ব্র্যাড কুপার সহ 7 কর্মকর্তা। এর পাশাপাশি ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী গ্র্যান্ড শাপরাস সহ একাধিক সেনা কর্মকর্তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়া সংক্রান্ত বিল পাশের প্রায় 15 দিন হলেও এখনও দেশটিতে পৌঁছায়নি সহায়তা। তাই রণক্ষেত্রে দিন দিন আরও কোণঠাসা হয়ে পড়ছে কিয়েভ। কবে নাগাদ দূরপাল্লার মিসাইল আর আর্টিলারি শেল হাতে পাবে সেনারা, সে ব্যাপারে এখনও জানা যায়নি কোনো তথ্য। তাতে সেনাদের মধ্যে বাড়ছে হতাশা। চলতি বছর রাশিয়ার রণকৌশলের কাছে ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে ইউক্রেন। মাত্র 4 মাসেই 1200 মিসাইল, 1500 ড্রোন ও 8500 গাইডেড বোম্বিংয়ের শিকার হয়েছে দেশটি। আর তাই গেল কয়েক মাস ধরে প্রতিরক্ষা ব্যবস্থা ও কামান গোলা বারুদের অভাবে চরম দুশ্চিন্তায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গেল মাসে মার্কিন পার্লামেন্টে দেশটির জন্য পাশ হয়েছে $6100 কোটি সামরিক সহায়তা বিল। কথা ছিল 1 সপ্তাহের মধ্যেই সহায়তা পাবে ইউক্রেন, কিন্তু প্রায় 15 দিন পেরিয়ে গেলেও অস্ত্র পৌঁছায়নি। তাই হতাশা বাড়ছে সেনাদের। যুদ্ধের শুরুর দিকে দিনে আমরা কমপক্ষে 100 আর্টিলারি শেল ছুড়তাম। এখন 5-6টার বেশি শেল ছোড়ার অনুমতি নেই আমাদের। শেলগুলো পেলে পরিস্থিতি সত্যিই বদলে যেতে পারে। তারা যে একেবারেই আমাদেরকে কোণঠাসা করে ফেলেছে তা বলছি না, কিন্তু অস্ত্রশস্ত্রে ওরা আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে, যার একটা প্রভাব তো এখানে পড়ছেই। শুধু অস্ত্র নয়, জনবল সংকটেও নাকাল ইউক্রেনের সেনাবাহিনী। পুরনো সৈন্যরা অনেকেই হয়ে পড়েছেন অসুস্থ। শুধু অস্ত্র নয়, জনবল সংকটও বাড়ছে দিন দিন। যারা একটানা যুদ্ধ করে যাচ্ছে তারা এখন অসুস্থ হয়ে পড়ছে। তাদের চিকিৎসার পাশাপাশি বিশ্রামও দরকার। একে তো অস্ত্র নেই, তার উপর লোকবল কম। আমার নিজেরই কম করে হলেও 1 সপ্তাহ বিশ্রাম দরকার, কিন্তু কিছু করার নেই। দিনে 15 থেকে 17 ঘন্টা করে ডিউটি করছি। ইউক্রেনের সেনারা যখন অস্ত্র সংকটে, তখন নিজেদের সক্ষমতার জানান দিতেই নতুন করে অস্ত্র কেনার ঘোষণা দিয়েছে রাশিয়া। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।